ওকে, start করছি। ওকে, প্রথমত ইলাস্ট্রেটর খুলে নেবে, এসবগুলো হবে। ইলাস্ট্রেটর আর ফটোশপ অনেক সিমিলারিটি পাবে, কিন্তু কিছু জিনিস একদম আলাদা হবে। ঠিক আছে, ফটোশপ বেসিক্যালি আমি যে ডিফারেন্স গুলো বলবো, যদি তোমরা কখনো কিছু মানে ডিজিটালের জন্য যদি তোমরা ডিজাইন করো, আগের ক্লাসে আমরা ডিজাইনের বেসিক্স গুলো শেখার জন্য আমরা ওই কি বলে ফ্লায়ারও তাতে বানাচ্ছি, ফটোশপে বানাচ্ছিলাম, পোস্টারও ফটোশপে বানাচ্ছিলাম, এই যে এবার ডিজাইনের বেসিক্স গুলো শেখানোর জন্য। কিন্তু যদি এটা মানে ডিজিটাল মিডিয়াতে যায়, তাহলে ফটোশপ ইউজ করো। কিন্তু যদি প্রিন্ট মিডিয়ার জন্য তোমরা ডিজাইন করো, তাহলে ইলাস্ট্রেটর ইউজ করা ভালো। কারণ ডিফারেন্স হচ্ছে, ফটোশপ কি করে, ফটোশপের যে ফাইল পিক্সেল গুলো আছে, সেটা হচ্ছে র্যাস্টার পিক্সেল, মানে যতটা জুম ইন করবে তত ছবিগুলো ফাটতে থাকবে। কিন্তু যেমন আমি দেখাবো আজকে, ইলাস্ট্রেটারে ছবিগুলো মানে যতই তোমরা জুম ইন করো, ছবিগুলো ফাটে না। তো প্রিন্টে যখন দেবে, ওটা যদি সাইজের ডিফারেন্সও হয়, তাহলেও মানে ডিজাইনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আসবে। তো এটা হচ্ছে ইলাস্ট্রেটরের লাভ। তো তোমাদের প্রথমে এই হ্যাঁ, ইলাস্ট্রেটর সবসময় ভেক্টর ইমেজ ইউজ হয়। ইলাস্ট্রেটর যেটাই বানাবে সেটা ভেক্টরই আউটপুট হবে। ঠিক আছে, আর ফটোশপে যেটা বানাবে সেটা মানে প্রিন্টের জন্য অত ভালো হবে না। তো ইলাস্ট্রেটরে যেগুলো বানাবে, লোগো যখন বানাবে কোনো কোম্পানির জন্য, লোগো বানাবে, কোনো ফ্যাব আইকন বানাবে, বা আইকন বানাবে, সেগুলো হবে সব ইলাস্ট্রেটরে ডিজাইন হবে। কারণ আলাদা আলাদা স্ক্রিনে আলাদা আলাদা সাইজে এটা মানে ডিসপ্লে হবে। তো তাই জন্য বেস্ট হচ্ছে মন্দবী ফ্রম কলেজ। তো বেস্ট হচ্ছে সেই জন্য ইলাস্ট্রেটর ইউজ করা। তো তোমাদের প্রথমেই ইলাস্ট্রেটরটা খুলে একটুখানি পরিচিত করিয়ে দিই এটার সাথে। বল। হুম সেটাই বলছি। ফটোশপ হচ্ছে বেসিক্যালি ফটো ম্যানিপুলেশনের জন্য ইউজ হয়, বা গ্রাফিক ডিজাইনের জন্য ইউজ হয়, যেগুলো ডিজিটাল ফরম্যাটে। তো যখন তোমরা ওয়েবসাইট বানাবে, যখন তোমরা ইনস্টাগ্রামের কোনো পোস্ট বানাবে, যখন ডিজিটাল যে কোনো প্ল্যাটফর্মের জন্য পোস্ট বানাবে, হয়তো কোনো ব্যানার বানাচ্ছে যেটা ওয়েবসাইটে ব্যানার হবে, সেটা মানে প্রিন্ট হবে না ব্যানারটা, সেটা শুধু ওয়েবসাইটের ব্যানার। তো সেইগুলোর জন্য আমরা ফটোশপ ইউজ করতে পারি। ফটোশপের এক্সাম্পল দেখিয়ে দিই। ধরো এখানে আমি একটা সার্কেল নিলাম, এটা ফটোশপ। ঠিক আছে, ফটোশপটাকে কালারটা চেঞ্জ করে দিয়ে ব্ল্যাক করে দিলাম। তো এটা হচ্ছে 72 পিক্সেল, মানে পয়েন্ট পার, যেটা আমি তোমার রেজলিউশন বুঝিয়েছিলাম। যখন নতুন একটা ডিজাইন খুলছো, ফটোশপের রেজলিউশন হচ্ছে 72। ঠিক আছে, 300-এও তোমরা প্রিন্টের জন্য করতে পারো, অফকোর্স করতে পারো, কিন্তু রেকমেন্ডেড হচ্ছে মানে মার্কেট রেকমেন্ডেশন হচ্ছে, বা যেখানেই যখন তোমরা কাজ করতে যাবে ফিউচারে, তখন যখন প্রিন্টের জন্য কিছু বানাবে, তখন ইলাস্ট্রেটর ইউজ করা বেশি লাভ। তো যেই দেখবে এই যে ফটোশপ যখন আমরা জুম ইন করছি, এই যে প্রত্যেকটা পিক্সেল দেখা যাচ্ছে। কর্নারে যখন যাব দেখবে পিক্সেল গুলোই ভেঙে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, কারণ পিক্সেলে পিক্সেলে ভাগ হয়ে যাচ্ছে এগুলো। কিন্তু যখন ইলাস্ট্রেটারে বানাবে, দেখবে যে পিক্সেল ওরা ইউজ করে না। ওরা এখানে যেমন এক একটা স্কোয়ার ইউজ করা আছে, একটা স্কোয়ার স্কোয়ার দিয়ে একটা ইমেজ কমপ্লিট হচ্ছে, ওখানে একটা কমপ্লিট লাইন দিয়ে একটা পুরো লাইন হচ্ছে একটা, এর যেমন সবচেয়ে লোয়েস্ট, ফটোশপে সবচেয়ে লোয়েস্ট যে এলিমেন্ট, সেটা হচ্ছে একটা পিক্সেল। তুমি যখন একটা পেন্সিল দিয়ে একটা দাগ করছো, সেটা একটা পিক্সেল হচ্ছে।
কিন্তু ভেক্টরে কি হয়, একটা কমপ্লিট লাইন তৈরি হয়। তো সেই লাইনটা তুমি যতই জুম ইন করো সেই লাইনটা ফাটবে না। তো যেটা আমি ওইটা দেখিয়ে দেবো, ইলাস্ট্রেটর দেখিয়ে দেবো। ক্যান্সেল করি আগে, ঠিক আছে, পরিসরটা বন্ধ করলাম। এবার ইলাস্ট্রেটরে প্রথমে দেখিয়ে দিই, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, এফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। আর বাঁ দিকে তোমাদের টুলস আছে যেগুলো ফটোশপেও দেখেছো, কিন্তু এখানে টুলস গুলো একটু আলাদা। এগুলো যত আমরা ঘাটবো তত আমরা বুঝতে পারবো। ফার্স্ট আমি চাই যখন তোমরা ফটোশপ মানে ইলাস্ট্রেটর খুলবে তখন প্রথমে এডিটে গিয়ে প্রেফারেন্সেস এ চলে যাবে। প্রেফারেন্সেস এ কিছু জিনিস আছে যেগুলো জেনে রাখা ভালো, ঠিক আছে। প্রথমেই চলে যাবে জিপিইউ পারফরমেন্সে, দেখবে যে এটা টিক করা আছে কিনা। জিপিইউ পারফরমেন্স যদি টিক থাকে তাহলে তোমাদের এটা আরো স্মুথলি চলবে, যদি না থাকে তাহলে টিক করে দেবে, ওকে করে দেবে, ঠিক আছে। বা এগুলো ফাইল হ্যান্ডলিং, টেকনোলজি প্রিভিউস কিছু না। অ্যাপিয়ারেন্স অফ ব্ল্যাক, কতটা ডার্ক চাও সেটা এখানে এক্সাম্পল আছে। কিবোর্ড ইনক্রিমেন্ট, কিবোর্ড ইনক্রিমেন্ট মানে হচ্ছে ধরো তুমি, আমরা যেমন ফটোশপে একটা জিনিস কপি করলাম, একটা জিনিস বানালাম, সেটাকে যখন কপি করে পেস্ট করে যখন আমি কিবোর্ডের যে অ্যারো আইকন দিয়ে সরাচ্ছি, সেটা কতটা সরবে সেটা এখন 1 পয়েন্ট করা আছে। হয়তো হতে পারে কোনো ডিজাইন খুব তাড়াহুড়ো করছো, খুব দরকার যে এই ডট গুলো হয়তো 10 পিক্সেল দূরেই থাকবে, তো তখন এটাকে 10 পয়েন্ট করে তখনকার জন্য 10 পয়েন্ট হিসাবে সেভ করে দেবে। তো নেক্সট টাইম যখন কি করবে, একটা ডট বানালে তারপরে ডটটা কপি করে যখন কিবোর্ডের অ্যারো দিয়ে যখন রাইটে নিয়ে যাবে তখন এটা 10 px করেই রাইটে হবে, তখন এটা 1 px করে রাইটে হবে। তো এটা হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্টের কাজ। কর্নার রেডিয়াস ডিফল্টে 12 করা আছে, এটা আমি বোঝাবো। এখন 12 আছে, যখন 12 থাকুক, অসুবিধা নেই। সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কার ডিসপ্লে, টলারেন্স এই আছে, এগুলো ঠিক আছে। এগুলো যে যে বেসিক গুলো আছে সেগুলো থাকুক। ল্যাঙ্গুয়েজের অপশন আমি দেখাবো, যখন বাংলায় যখন তোমরা কোনো হয়তো পোস্টার বানাবে তখন এই শো ইস্ট এশিয়ান অপশনস এটা অন করে দেবে, নাহলে এটা থাকুক, কোনো দরকার নেই। যখন বাংলায় কোনো যদি পোস্টার করো তখন এটা কাজে আসবে টাইপের জন্য, ঠিক আছে। সাইজ গ্রিডস এজ এ সায়ান ঠিক আছে, স্মার্ট গ্রিডস ঠিক আছে, হাইফেনেশন ঠিক আছে, প্লাগইন স্ক্র্যাচ টেক্সট, প্রাইমারি স্টার্টআপ, সেকেন্ডারি না। ইউজার ইন্টারফেসটা তোমরা নিজের মতো এটা এডিট করে দিতে পারো। এটা তোমরা কতটা ডার্ক চাও তোমাদের, আইদার তুমি হোয়াইটের উপরে কাজ করতে পারো বা ডার্কের উপরে কাজ করতে পারো। তো এটা নিজের হিসাবে তুমি এডিট করে দিতে পারো। আমি আপাতত ডার্ক ইউজ করছি, ঠিক আছে। ক্যানভাস কালার, ম্যাচ ইউজার ইন্টারফেস ব্রাইটনেস, এটা থাকুক। অটো কোল্যাপস এখন অন করার দরকার নেই। জিপিইউ পারফরমেন্স আমি বললাম। ফাইল হ্যান্ডলিং, অটোমেটিক্যালি সেভ রিকভারি ডাটা এভরি 2 মিনিটস। তো যদি তোমার কাজ করতে করতে যদি কম্পিউটার ভুল করে, মানে হয়তো পাওয়ার কাট হয়ে গেল বা কিছু কারণে কম্পিউটার শাটডাউন হয়ে গেল, তো তোমাদের ফাইলটা সেভ থাকবে। তো এটা প্রত্যেক 2 মিনিটসে যাই চেঞ্জ করবে তো এই ফাইলগুলো সেভ থাকবে, রিকভারি মোডে আবার ওটা ফেরত পেয়ে যেতে পারো। কিন্তু সেভ করে রাখা ইজ অলওয়েজ এ গুড আইডিয়া, কিন্তু এটা একদম ব্যাকআপ হিসাবে এটা থাকা উচিত। অ্যাপিয়ারেন্স অফ ব্ল্যাক বললাম, টেকনোলজি অফ প্রিভিউস ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, এটা কিন্তু দেখে নেবে। এবার আমরা মেন যে কাজে ঢুকবো এগুলো বলে দিই। এবার একটা বলে দিচ্ছি, যখন এটা খুলবে, ইলাস্ট্রেটর খুলে দেখে নেবে ওয়ার্ক স্পেসটা যাতে এসেনশিয়ালস এ থাকে। মানে এইগুলো হয়তো সব অন্য কাজে লাগতে পারে, কিন্তু এই মুহূর্তে কোনো কাজে এগুলো লাগছে না। এসেনশিয়ালস মানে হচ্ছে যেগুলো একদম বেসিক দরকার একটা ডিজাইন করার জন্য, সেই অপশনগুলোই প্রেজেন্ট থাকবে। প্রত্যেকটার একটা হয়তো আলাদা আলাদা মানে অপশনস থাকে যেগুলো সেটার জন্যই কাজে আসে। টাইপোগ্রাফি যখন পরে দেখাবো তখন টাইপোগ্রাফিটা দেখাবো। ওয়েবের জন্য কাজে রাখতে পারো, কিন্তু এটা আপাতত এসেনশিয়ালস এ সেভ থাকবে।
ওয়েবের জন্য কি কাজে আসতে পারে আমি এটা দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে? অলরেডি দেখি দাঁড়াও। তো এটা আমি একটা ওয়েবসাইট বানিয়েছিলাম। Yes. তো এটা আমি একটা ওয়েবসাইট বানিয়েছিলাম এর জন্য, একটা ক্যাব রাইডার মানে কোম্পানির জন্য। সেটা আমি ইলাস্ট্রেটর দিয়ে এগুলো ডিজাইন করেছিলাম। ইলাস্ট্রেটর দিয়ে এটা আমি ওয়েবের জন্যই বানিয়েছি, কিন্তু আহ, মানে ইলাস্ট্রেটর যে কেন ইউজ করেছি, কারণ ইলাস্ট্রেটরে আঁকাটা অনেক সুবিধা। ইলাস্ট্রেটরে তোমায় মানে ফটোশপে ওইটা ইউজ করাটা, পেন টুল ইউজ করে আঁকা যতটা মুশকিল, ইলাস্ট্রেটরে অনেকটা ইজি হবে। তো এই জন্য আমি এটা ইউজ করে বানিয়েছিলাম। পেছনের ব্যাকগ্রাউন্ড, এই মেঘ বেগ, এইগুলো আঁকতে অনেক সুবিধা হবে ইলাস্ট্রেটরে। তো এটা আমি তোমাদের দেখাবো কিভাবে এরম ড্রয়িংস বানাবে ইলাস্ট্রেটরে। ফিউচার ক্লাসেসে তোমরা বুঝতে পারবে। তো এটা হচ্ছে ওয়েবের জন্য ইলাস্ট্রেটর ইউজ হতে পারে, কিন্তু খুব রেয়ার টাইপ কেসেসে। এবার নিউ ফাইল যখন করবে, এটা দেখিয়ে দিই। তো অলরেডি এটা প্রিন্ট সিলেক্ট হয়ে আছে, কারণ বেসিকের ফাংশন হচ্ছে প্রিন্টের জন্য। প্রিন্টের প্রথম খুলবে, প্রিন্টে দেখে নেবে যে কি সাইজে করা আছে। যদি তুমি একটা পোস্টার বানাতে চাও, যদি একটা নর্মাল কাগজের মধ্যে কিছু বানাতে চাও, A4 কাগজের মধ্যে, তখন A4 সিলেক্ট করে নেবে। উইডথ চলে আসবে, হাইট চলে আসবে। ব্লিডটা সবসময় 3 পয়েন্ট করে দেবে, ঠিক আছে? 3 পয়েন্ট হচ্ছে যে কোনো মানে পোস্টার বা যে কোনো ডিজাইনের জন্য 3 পয়েন্টস হচ্ছে ব্লিড রাখবো। ব্লিড মানে হচ্ছে কর্নার থেকে কিছু একটা জায়গা একটা বাদ থাকে, যাতে প্রিন্টের সময় যদি মানে কিছু জায়গা মিসঅ্যালাইনও হয়, মেন কন্টেন্টটা যাতে মাঝখানে থাকে। তাই জন্য ব্লিডটা আমরা সবসময় 3 পয়েন্টে রাখবো। অ্যাডভান্সডে চলে যাব। কালার মোড CMYK আছে প্রিন্টের জন্য। রাস্টার এফেক্টস এখানে 300 ppi আছে, মিডিয়াম 150 ppi, স্ক্রিন 72 ppi। 72 ppi খুব রেয়ারলি ইউজ হয়, ওয়েবের জন্য ইউজ করতে পারো। কিন্তু যখন প্রিন্টের জন্য করছো 150 ইউজ করতে পারো বা 300 ইউজ করতে পারো। 300টা যখন তোমরা মানে ফাইনাল ক্লায়েন্টকে যখন কিছু বানানোর জন্য দেবে, তখন 300 ইউজ করা ভালো। কিন্তু 300 এর যে ফাইল সাইজটা হয় সেটা একটু বেশি হয়, ঠিক আছে? এইটাই ডিফারেন্স 150 আর 300 এর। নাহলে দুটোই ইউজ করা যায়, কিন্তু 300 ইউজ করা বেটার ফর ক্লায়েন্ট ওয়ার্ক। এটা ওই প্রিভিউ মোড ডিফল্টই থাকুক। আরো অপশনস আছে এখানে। ওয়েবের জন্য করতে পারো। ওয়েবের জন্য এখানে সাইজ কিছু কিছু অলরেডি দেওয়া আছে, বা কাস্টম করে নিজের সাইজ এখানে দিয়ে দিতে পারো। কোনো ধরো ওয়েবসাইটের জন্য ব্যানার বানাচ্ছ, ধরো মানে যেটা হাতে এঁকে ব্যানার বানাচ্ছ, যেটা মানে শুধু ছবি বসিয়ে বানাচ্ছ না, সেটার জন্য এখানে 1080px দিয়ে দেবে। এখানটায় ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশন মানে নয় পোর্ট্রেট নয় ল্যান্ডস্কেপ। দেখো এটা উইডথ আর হাইটটা এই হিসাবে এটা চেঞ্জ হচ্ছে। তো আমি এটাকে আপাতত ল্যান্ডস্কেপ রাখছি। এখানে কালার মোড RGB চলে আসছে, রাস্টার এফেক্ট 72 ppi, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েবের জন্য। আরো ডিভাইসেস এর জন্য ইউজ করতে পারো। যদি তোমরা মানে কোনো ওয়ালপেপার বানাচ্ছ, কোনো ফোন ওয়ালপেপার বানাচ্ছ, কোনো আইপ্যাডের জন্য ওয়ালপেপার বানাচ্ছ, সেই জন্য এগুলো ইউজ করতে পারো। তো এই সাইজে আপনি এগুলো নিয়ে নেবে। ভিডিও অ্যান্ড ফিল্ম খুব রেয়ারলি ইউজ হয়, সেটা জানার দরকার নেই। ভিডিও অ্যান্ড ফিল্মের জন্য আমরা অলরেডি প্রিমিয়ার প্রো শিখবো। এটা বেসিক 8 GB। এখানে তোমরা যে কোনো সাইজ বসিয়ে সেই হিসাবে 8 GB তে বানাতে পারো। তো আমরা প্রিন্টেতেই যে শুরু করি। প্রিন্টেতে লেটার, লিগাল, ট্যাবলয়েড A4 A3। B5 B4 খুব কম ইউজ হয়। A3 হচ্ছে যে কোনো পোস্টার যখন ডিজাইন করবে, যদি কোনো পোস্টার ডিজাইন করো, তখন A3 সাইজটা ইউজ করবে। ব্লিড আগে যেমন বললাম 3 সবসময় হবে, 3 পয়েন্টস এর ব্লিড রাখবো আমরা। কালার CMYK, হাইট আর রাস্টার 300। ওকে করে দিলাম। টাইম দাও। এটা তোমাদের ডকুমেন্টটা তৈরি হয়ে গেল। ডকুমেন্টটা দেখো একটা সাইডে একটা লাল দাগ হয়ে আছে,
এটা হচ্ছে যে ব্লিডটা আমরা 3 পয়েন্টে রাখলাম সেটার জন্য। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিই, আচ্ছা, নাম্বার অফ আর্টবোর্ডস। নাম্বার অফ আর্টবোর্ডসটা ওয়ানই ইউজুয়ালি থাকে। যদি দুটো করো ওকে করে দিলাম, দেখো দুটো ডকুমেন্ট তৈরি হয়ে গেল। তো যদি তোমরা হয়তো দুটো পোস্টার একসাথে বানাচ্ছ বা দুটো একই মানে জিনিসের কিছু হয়তো অল্টারেশন হবে, তখন আর্টবোর্ডস ডাবল করে নিতে পারো। তখন এটার মধ্যে যা বানালে সেটাকে কপি করে এটার মধ্যে প্রিন্ট করে দিলে, পেস্ট করে দিলে, তারপর দুটোই মানে এক্সপোর্ট করে নিলে। তো আর্টবোর্ড দুটো করতে পারো, কিন্তু ইউজুয়ালি আমরা একটাই ইউজ করি। তো এটা হচ্ছে আমরা আর্টবোর্ড বানানো শিখলাম। এটা হচ্ছে ফার্স্ট। এবার তোমাদের কিছু টুলস দেখিয়ে দিই। তোমার ডিজাইনটা নিলে বাঁ দিকে প্রথম হচ্ছে সিলেকশন টুল, যেটা আমরা ফটোশপে ইউজ করেছি। সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা জিনিস বানালাম, ধরো একটা রেক্ট্যাঙ্গেল বানালাম, সেটাকে সরানোর জন্য কোথাও বসানোর জন্য আমরা এটা ইউজ করি। তারপর তারপরেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল আমি কি লাভ হচ্ছে এটা বলছি, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি বলছি। ফার্স্টে আমি তোমাদের যে এটা দেখাচ্ছি, কটা শুধু আজকে দেখাবো টুলস। রেক্ট্যাঙ্গেল টুল আছে আর টেক্সট টুল আছে, তো এই দুটো আমরা ইউজ করব। তো প্রথমে তোমাদের রেক্ট্যাঙ্গেল টুল দেখিয়ে দিই। ফটোশপ খোলার পরে ডকুমেন্ট খুললে একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিলে, ঠিক আছে। যখন তোমরা আহ, আহ, বানাবে, যেখান থেকে ড্র্যাগ করবে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। বা তোমরা যদি স্কোয়ার বানাতে চাও, শিফট প্রেস করে যদি এরম করো, ডাইরেক্ট স্কোয়ার তৈরি হয়ে গেল, এখানে রেক্ট্যাঙ্গেল তৈরি হবে না। শিফট প্রেস করে যদি তোমরা রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করো, তাহলে স্কোয়ার হয়ে যাবে। এবার ধরো আমি একটা রেক্ট্যাঙ্গেল বানালাম আর স্কোয়ারই বানালাম, ঠিক আছে। এবার এর জন্য এই স্কোয়ারটাকে যদি কালার দিতে চাও, তখন দেখবে এখানে ওপরে কালারের কিছু অপশন আছে। এখানে কালার থেকে যখন রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট থাকবে, তার মধ্যে কালার ভরে দিতে পারো। এখানে কিছু মানে আগে থেকেই সিলেক্টেড কালার আছে, যেগুলো তোমরা ইউজ করতে পারো। তার পাশে হচ্ছে স্ট্রোক। স্ট্রোক হচ্ছে মানে এই রেক্ট্যাঙ্গেলটার বর্ডারের জন্য। এখানে স্ট্রোক আপাতত 1 পয়েন্ট আছে, এই জন্য আমি 5 পয়েন্ট করে দিই। দেখবে একটা কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস করে আমি জুম ইন জুম আউট করছি, ঠিক আছে। তো দেখবে একটা স্ট্রোক চলে এসছে 5 পয়েন্টের। হয়তো তোমাদের স্ট্রোক নাও লাগতে পারে, তখন কি করবে, এখানে যে প্রথম যেই অপশনটা, সেটা হচ্ছে কালারের জন্য নান। নান করলে, এখান থেকে সিলেক্ট করে নান করে দিলাম, স্ট্রোকের কালারটা মানে স্ট্রোকটা ক্যান্সেল হয়ে গেল। তো এটা হচ্ছে শুধু আমাদের রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয়ে গেল। আর একবার দেখিয়ে দিই, নিলাম কালার। যদি আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। এখান থেকে স্ট্রোক যদি অ্যাড করতে চাই, তাহলে আমি 10 পয়েন্ট করে দিলাম, একটা স্ট্রোক অ্যাড হয়ে গেল। স্ট্রোকটা যদি আমার হয়তো ডিফল্ট চলে এসছে, আমি চাই না স্ট্রোকটা, তখন এই প্রথমটা ক্লিক করলাম, স্ট্রোকটা চলে গেল, ঠিক আছে। সেম ভাবে তোমরা কালার এখান থেকেও চেঞ্জ করতে পারো। এখান থেকে যে প্রি ডিসপোজড কালার গুলো আছে, সেগুলো দিয়ে প্রথম তোমরা ডিজাইনের লেআউটটা হয়তো তৈরি করে দিলে, তারপর ডিজাইনটাকে আরো মানে পারফেক্ট করার জন্য তোমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারো। এখান থেকে আমি গ্রিন করে দিলাম, গ্রিন হয়ে গেল। এখান থেকে এই প্রথমটার পাশেই দেখবে আর একটা আছে, যেটা এখন স্ট্রোকের কালার। স্ট্রোকের কালারটা এখন কিছু নেই বলে এটা ক্রস করা আছে, এটাকে আমি সিলেক্ট করলাম, ব্লু সিলেক্ট করলাম। এখন স্ট্রোক 1 পয়েন্ট হয়ে আছে বলে দেখা যাচ্ছে না, এটা আমি স্ট্রোক 50 পয়েন্ট করে দিলাম, সিলেক্ট করে দিলাম, এই স্ট্রোকটা চলে এলো। এটা আমি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে কালার চেঞ্জ।
আবার যদি আমি এটাকে অফ করতে চাই, আয়তন আমি এখান থেকে বন্ধ করতে পারি, বা এখান থেকে এসে এখানটা এসে এটা করে দিতে পারি। এটা করে দিলে ওই কালারটা চলে গেল। সেম ভাবে এই কালারটা যদি আমি এখন গ্রিন আছে, এটা আমি যদি এখন মানে ট্রান্সপারেন্ট করে দিতে চাই, কোনো কালার হবে না, তখন সিলেক্ট করে এটাও আমি করে দিতে পারি। এখন এই বক্সটার মধ্যে না কোনো স্ট্রোক আছে, না কোনো ফিল আছে, পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে আছে। আবার এটাকে সিলেক্ট করে আবার যদি আমি কোনো কালার ভরি, আবার এটার মধ্যে কালার হয়ে গেল। এটা হচ্ছে কালার ইউজ করার, যে কোনো এলিমেন্টের মধ্যে, যে কোনো শেপের মধ্যে কালার ইউজ করার রাস্তা। ঠিক আছে, এবার দেখিয়ে দিই যে একটা, ধরো আমি একটা স্ট্রোক নিলাম, এটাকে আমি সাইডে রেখেছি। আমি এবার চাই যে এই যে বক্সটা আমি বানালাম, এটা স্ক্রিনের একদম মাঝামাঝি হবে। তো আমি স্ক্রিনের মাঝামাঝির জন্য এখানে কিছু অ্যালাইন টুলস আছে, এখানে দেখতে পারবে কিছু অ্যালাইন টুলস আছে। এর পাশে দেখবে এখানে আর একটা বক্স, মানে একটা আছে, আইকন আছে, যেটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন নাকি অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড মানে হচ্ছে পুরো আর্টবোর্ডটার হিসাবে আমার এই যে অবজেক্টটা আছে, শেপটা আছে, সেটা কোথায় আছে। যদি আমি অ্যালাইন টু আর্টবোর্ড থাকে, তারপর আমি এরকম ভাবে এটা মাঝখানে ক্লিক করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, যখন পুরো আর্টবোর্ডের এটা মাঝখানে চলে এলো। যদি আমি এটাকে ভার্টিক্যাল অ্যালাইন টপ করে দিলাম, এটা আমি উপরে চলে গেল, ভার্টিক্যাল অ্যালাইন বটম করে দিলাম, এটা চলে এলো। হরিজন্টাল অ্যালাইন লেফট করে দিলাম, একদম কর্নারে চলে এলো। হরিজন্টাল অ্যালাইন রাইট করে দিলাম, বা ভার্টিক্যাল অ্যালাইন টপ করে দিলাম, তখন একদম টপে চলে গেল। এটা হচ্ছে আর্টবোর্ডের হিসাবে তুমি নিজের অবজেক্টটাকে কোথায় প্লেস করতে চাইছো। হতে পারে যে অনেকগুলো আইটেম আছে, তুমি এখানে হয়তো কিছু লিখেছো, বা এখানে হয়তো আরো কিছু অবজেক্টস আছে, সবকটাকে তুমি একসাথে মাঝখানে আনতে চাও। সবকটাকে সিলেক্ট করবে, এখানে ধরো একটা সার্কেল বানিয়ে নিলাম, একটা সার্কেল বানিয়ে নিলাম। এবার আমি দুটোকে সিলেক্ট করলাম, এটাকে অ্যালাইন, এটাকে আমি অ্যালাইন করবো এবার অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড হলে, যেটা আমি যখনই সেন্টার করলাম, তো পুরো যে আর্টবোর্ডটা আছে সেটার হিসাবে এসে সেন্টার হয়ে গেল। আর একটা কি করা যেতে পারে, এটা ধরো এখানে রাখলাম, এটা এখানে রাখলাম, দুটোকে সিলেক্ট করলাম, অ্যালাইন। অ্যালাইন করে যদি আমি অ্যালাইন টু সিলেকশন করি, তাহলে যে যে দুটো অবজেক্ট সিলেক্ট করেছি শুধু সেই দুটোই অ্যালাইন হবে, আর বাকি কিছু অ্যালাইন হবে না। সেটা হয়তো আর্টবোর্ডের সেন্টারেও হবে না। এই দুটো অ্যালাইন আমি সেন্টার সেন্টার করলাম, কিন্তু এটা আর্টবোর্ডের সেন্টারে হলো না, এটা দুটো অবজেক্টের সেন্টারে হলো। ঠিক আছে, এই দুটো অবজেক্টের সেন্টার যেটা, এই জায়গাটা, সেখানে সেন্টার হলো। তোর কাছে এসে যাচ্ছে না যে আর্টবোর্ড কত বড়, আর্টবোর্ডের সাইজ কি, এটা শুধু এদের দুজনের জন্য। এটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশনের কাজ। আর একটা হচ্ছে অ্যালাইনের লাস্ট যে অপশনটা, সিলেক্ট করলে অ্যালাইন, এখানে দেখবে এতক্ষণ অ্যালাইন টু কি অবজেক্টটা অন ছিল না। অ্যালাইন টু কি অবজেক্ট যখন সিলেক্ট করলাম, এবার যখন আমি সেন্টার করছি, তখন শুধু যে কি অবজেক্ট, মানে সার্কেলটা যেহেতু কি অবজেক্ট, যেহেতু আমি ফার্স্ট ওটাকে সিলেক্ট করেছি, সেটা কি অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট কর, ধরো আমি এবার এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, এবার এটা কি অবজেক্ট হয়ে গেল। এটাকে আমি সিলেক্ট করে অ্যালাইন টু কি অবজেক্ট করে দিলাম, অ্যালাইন টু কি অবজেক্ট। আচ্ছা, ফর সাম রিজন এটাই নিচ্ছে, দেখি এটাকে কিভাবে করবো। অ্যালাইন টু কি অবজেক্ট, এটাকে সেন্টার করে দেখি, অ্যালাইন টু কি অবজেক্ট। আচ্ছা, অ্যালাইন টু কি অবজেক্টটা এটার সাথে এটা হচ্ছে না, ফর সাম রিজন। দেখছি আমি, কি অবজেক্ট এটাকেই নিচ্ছে ফর সাম রিজন। এখন আমি এটা বুঝিয়ে দেবো।
কিন্তু অ্যালাইন টু সিলেকশন হলে দুটোকে সিলেকশন নিয়ে নিলাম, এবার অ্যালাইন টু সিলেকশন করলাম, শুধু এই দুটোই অ্যালাইন করলাম। অ্যালাইন টু কি অবজেক্টটা কি হচ্ছে প্রবলেম, আর একবার দেখে নেব। আচ্ছা, অ্যালাইন টু কি অবজেক্ট, রাইট। যখন দুটো সিলেক্ট করে নিলে এবার কি অবজেক্টটা কোনটা সেটা তুমি সিলেক্ট করতে পারবে, রাইট। এটাকে ধরো আমি দুটো এরকম করে নিলাম, দুটোকে সিলেক্ট করলাম, এটাকে এবার অ্যালাইন টু কি অবজেক্ট করলাম। এবার কি অবজেক্টটা কোনটা, এখন সার্কেলটা সিলেক্ট হয়ে আছে, আমি যখন এটাকে সিলেক্ট করব এখন এটা কি অবজেক্ট হয়ে গেল। এবার আমি যখন এটাকে সেন্টার সেন্টার করব এটা একই জায়গায় থাকবে, সার্কেলটা ওই হিসাবে এর জায়গায় চলে এলো। তো এটা হচ্ছে অ্যালাইনের 3 রকমের অ্যালাইন কিভাবে করা যায়, ঠিক আছে। একবার বুঝিয়ে দেবো, কারোর কোনো কনফিউশন? একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা অবজেক্ট নিলাম, এবার এটা আমি একে অ্যালাইন করব। অ্যালাইন টু আর্টবোর্ড করলাম, মানে পুরো আর্টবোর্ডের হিসাবে এটা আমি কোথায় বসাতে চাই। এটা আমি যদি সেন্টার সেন্টার করে দিই, আর্টবোর্ডের সেন্টারে এটা চলে এলো, পুরো ডিজাইনের সেন্টারে, ঠিক আছে। এবার যদি আমি এটাকে, ধরো দুটো অবজেক্ট আছে, এটা আছে, 3টে অবজেক্ট আছে, 4টে অবজেক্ট আছে, যত ইচ্ছে অবজেক্ট আছে। এবার আমি যদি সবকটাকে সিলেক্ট করে অ্যালাইন করলাম, অ্যালাইন টু সিলেকশন করলাম, শুধু এই 4টের মধ্যে আমি যদি এবার সেন্টার করি, পুরো আর্টবোর্ডের সেন্টার এলো না, শুধু এই 4টে অবজেক্ট যেখানে সেন্টার হবে সেখানে সেন্টার হয়ে গেল, 4টে বক্স এখানে সেন্টার হয়ে গেল। আর অ্যালাইন টু কি অবজেক্ট মানে হচ্ছে 4টেকে সিলেক্ট করলাম, অ্যালাইন করলাম, অ্যালাইন টু কি অবজেক্ট করলাম, এখানে আমার কি অবজেক্ট কোনটা সেটা এরকম ব্রাইট হয়ে থাকবে। আমি যদি এখন এটাকে কি অবজেক্ট করতে চাই, এটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে সেন্টার সেন্টার করব। এখন যেহেতু এটা আমার কি অবজেক্ট ছিল তাই জন্য সবকিছু ওটার কাছে চলে গেল। আমি চাই যে সব কটা একই লাইনে আসবে, অ্যালাইন টু কি অবজেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, একই লাইনে সব কটা চলে এলো। এটা হচ্ছে অ্যালাইনের কাজ। একটা কেটে গেলাম। এবার তোমাদের কটা শেপের কাজ দেখাই। তো শেপ তো নর্মাল যেটা যেটা বেসিক হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এম শর্টকাট দিয়ে তোমার, যদি তোমার এখানেও থাকে, যদি তুমি এম প্রেস করো তাহলে তোমার রেক্ট্যাঙ্গেলের অপশনটা, মানে শেপের রেক্ট্যাঙ্গেল শেপের অপশনটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল যদি শিফট প্রেস করে করি তাহলে স্কোয়ার হয়ে গেল। এবার দেখবে আবার এই তোমার সিলেকশন টুলে চলে এলাম, তুমি যদি রেক্ট্যাঙ্গেলের সাইডে দেখবে এই যে ছোট ছোট ডট কটা আছে, এই ডট গুলো হচ্ছে রাউন্ড করার জন্য রেক্ট্যাঙ্গেলকে। যদি আমি এটা সিলেক্ট করে এরকম ভাবে টেনে দিই তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে রাউন্ড করতে পারবো, সেটা আমি কতটা করতে চাই সেই হিসাবে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এটা করলাম, আমার পুরো রেক্ট্যাঙ্গেলটা রাউন্ড হয়ে গেল। ধরো কোনো অ্যাপের আইকন বানাচ্ছ তখন এটা কাজে আসতে পারে, বা কোনো ব্যাকগ্রাউন্ড বানাচ্ছ তখন এটা কাজে আসতে পারে। এটা হচ্ছে রাউন্ড করার জন্য। এবার আমি সেম ভাবে, এবার যদি তুমি ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করো, এটাকে আমি আর একবার আগের মতো করে দিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল যখন ইউজ করবে, এটা ছিল নর্মাল সিলেকশন টুল, এটা ডিরেক্ট সিলেকশন টুল। তখন একটা কর্নার তুমি ক্লিক করলে তারপরে যদি তুমি রাউন্ড করো, শুধু সেই কর্নারটাই রাউন্ড হলো, বাকিগুলো কর্নার রাউন্ড হলো না, শুধু সেই কর্নারটাই রাউন্ড হলো, ঠিক আছে। এই এটা ক্লিক করে যখন করলাম, সরি, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, শুধু এই কর্নারটা ক্লিক করলাম, রাউন্ড করলাম, তো শুধু আমার এই কর্নারটাই রাউন্ড হলো, ঠিক আছে, আর অন্য কিছু এফেক্ট হবে না। এটা হচ্ছে বেসিক্যালি সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুলের এটাই ডিফারেন্স, যে সিলেকশন টুল তোমার পুরো অবজেক্টটাকেই সিলেক্ট, মানে কিছু চেঞ্জেস করতে পারবে। ডিরেক্ট সিলেকশন টুল তুমি কিছু পার্টিকুলার সেই অবজেক্টটার কোনো একটা পার্টিকুলার জায়গা চাইলে তুমি এডিট করতে পারো,
তারপরেই আসছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল আগেরটা দিয়ে তো তোমার অলরেডি তুমি বানাতে পারছো, কিন্তু তুমি যদি স্পেসিফিক্যালি চাও যে এতটাই রাউন্ড হবে, এটা তোমার অ্যাপ ডিজাইনে কোনো জায়গায় কাজে আসতে পারে। তো এখন 12 পয়েন্ট করা আছে, মনে আছে এখানে প্রেফারেন্সেসে আমাদের 12 পয়েন্ট করা ছিল। ইন্টারফেস, হ্যাঁ, কর্নার রেডিয়াস 12 পয়েন্ট করা ছিল, মানে যেটা তোমাদের বেসিক, তাই জন্য 12 পয়েন্ট ওইটা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। এটাও তোমরা পুরো রাউন্ড করে দিতে পারো, বা যদি এটা ইউজ করো তাহলে শুধু একটা কর্নারকে রাউন্ড করতে পারবে। ঠিক আছে, সেম কনসেপ্ট কিন্তু আলাদা আলাদা এক্সিকিউশন। ঠিক আছে, সেম ভাবে বা সার্কেল টুল আছে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল হলো, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল হলো। এলিপস টুল, এলিপস টুলের শর্টকাট হচ্ছে এল। এল যখন তোমরা যদি অন্য কিছু সিলেক্ট থাকে, যদি তুমি একটা হঠাৎ ডিজাইনের মধ্যে তোমার মনে হলো যে সার্কেল লাগবে, এখানে এল প্রেস করবে, সার্কেল টুলটা সিলেক্ট হয়ে যাবে। সার্কেল টুল দিয়ে যদি তোমরা নর্মাল বানাও তাহলে এরকম ওভাল বানাতে পারবে, যদি শিফট প্রেস করে যদি করো তাহলে এরকম পারফেক্ট সার্কেল তৈরি করবে। এটাকেও তুমি কি করতে পারবে, যদি এই টুলটা দিয়ে ইউজ করো, এখানে তো রাউন্ড করার কোনো ব্যাপার নেই, এটাকে তুমি নর্মাল তোমার যে সিলেকশন টুলটা সেটা দিয়ে এটা পুরোটাকে এডিট করতে পারবে। কিন্তু ডিটেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্কার সিলেক্ট করলে শুধু সেই জায়গাটাকে সরাতে পারবে। এই অপশন গুলো তোমাদের ফটোশপে কোনো শেপের মধ্যে ছিল না, এত প্রেসিশন কখনো ছিল না। ওখানে তুমি ওয়ার্ক করে হয়তো একটা মানে করতে পারতে, কিন্তু এর মতো ফ্রিডম, মানে ইলাস্ট্রেটরের মতো ফ্রিডম তোমাকে ফটোশপ দিত না। তো এটা আমি যদি এরকম করতে চাই, আমি চাঁদ বানাতে চাই ধরো, তো এটা দেখো এটা। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল ফর সার্কেল। নেক্সট দেখিয়ে দিই, শেপ টুল নিলাম, পলিগন টুল। পলিগন টুল আমরা বানাতে পারি সেম মেথড। পলিগন টুলে এটাকে এডিট করতে পারো, বা সিলেক্ট করলে শুধু একটা কর্নার তৈরি করতে পারো। ঠিক আছে, সেম কনসেপ্ট। পলিগন যদি তোমরা এটা হচ্ছে পলিগন টুলটা, স্ট্রোকের এটা ওকে। তারপরে স্টার টুল আছে, স্টার টুল দিয়ে তোমরা স্টার ডিজাইন করতে পারো। ঠিক আছে, এটা অটোমেটিকলি কিছু কিছু দিয়ে দেবে, এটাকে সেম ভাবে এটা ইউজ করে হয়তো কর্নার গুলোকে যদি তুমি সব কটাই করতে চাও এরকম করে দিতে পারো, আর শুধু যদি কোনো পার্টিকুলার কর্নারকে করতে চাও, শুধু এটাকে করতে চাই, শুধু এটাকে করলাম, এটাকে করতে চাই, শুধু এটাকে করলাম। ঠিক আছে, তো পলিগন টুল দিয়ে এই ফায়দাগুলো তোমরা পাবে। স্টার টুলটাকে তোমরা এইভাবে ইউজ করতে পারো, বা শুধু এই কর্নার গুলোকে ছোট করতে পারো, বা যে আউটসাইড এই কর্নারটাকে আউটসাইডটাকে করতে পারো, দুটোই করতে হবে। তো এইগুলো হচ্ছে বেসিক্স। যে এইগুলো একটা ফ্লেয়ার টুল বলেও আছে, যেটা তোমরা লাইট ফ্লেয়ারের জন্য এখানে ফর সাম রিজন দিয়ে রেখেছে, কিন্তু এটা আমরা ডিজাইনে খুব একটা ইউজ করি না, তো এটাকে খুব একটা ইউজ করার দরকার। ফ্লেয়ার টুলটা জানি না কেন রেখেছিল, ডিজাইনে খুব একটা ফ্লেয়ার টুল ইউজ করে না, তো ফ্লেয়ার টুল ইউজ করার দরকার নেই।
রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এলিপস, পলিগন, স্টার টু, এই কটাতেই তোমাদের ডিজাইন মেনলি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে টুলস। এবার তোমাদের দেখি যে বাঁদিকে দেখবে এখানে লেয়ারের সিস্টেম এখানেও আছে। ঠিক আছে, এবার যদি তুমি চাও যে তোমার ডিজাইনটার একটা ব্যাকগ্রাউন্ড দেবে, ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ধরো হতেই পারে যে একটা পোস্টার ডিজাইন করছি, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তো এখানে যেমন ফটোশপে যেমন একটা অপশন ছিল যেখানে আমরা আহ, মানে পুরো ব্যাকগ্রাউন্ডটার কালারই দিয়ে দিতে পারতাম, এখানে সেরকম কোনো অপশন নেই। তো এখানে তোমাকে ডাইরেক্ট পুরো এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিতে হবে। ঠিক আছে, এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিলাম। এর কালারটা আমি অন্য কিছু করে দিই, ধরো লাইট ব্লু টাইপের একটা করে দিলাম। ঠিক আছে, এটা আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার লেয়ারের মধ্যে এটা মানে তৈরি হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চাই ব্যাকগ্রাউন্ডটা যেখানে আছে সেখানেই থাকুক। এর উপরে যখন তুমি কিছু বানাতে যাবে, সিলেক্ট করতে যাবে, হতে পারে যে ব্যাকগ্রাউন্ডটাও প্রত্যেকবার সিলেক্ট হয়ে যাবে, কিন্তু চাও না তুমি ব্যাকগ্রাউন্ডটা প্রত্যেকবার সিলেক্ট হোক। তো ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে প্রথমে এটাকে এখানে যদি ক্লিক করো, এটা লক হয়ে যাবে। এবার এর উপরে যদি তুমি অন্য কিছুও বানাও, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে না। সেম ভাবে এখানে তুমি একটা নতুন লেয়ার বানিয়ে নিতে পারো। তুমি একটা নতুন লেয়ার এখান থেকে সিলেক্ট করতে পারো। নতুন লেয়ারে এবার ডিজাইনটা, বাকি ডিজাইনটা তৈরি করবো আমরা। বুঝছো, এখানে লেয়ারটা হলো, এটা কালারটা এখান থেকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, এটাকে 100 কর্নার করে দেবো। তো এইভাবে আমরা লেয়ার্স ইউজ করে ডিজাইনটা করব। লেয়ার্স তোমাদের কাজে আসবে যখন ইলাস্ট্রেশন করবে। হতে পারে ব্যাকগ্রাউন্ড মানে অনেক কিছু লেয়ার্সে ইলাস্ট্রেশনটা করছো, তো তখন কাজে আসবে লেয়ারটা। এটা ব্যাকগ্রাউন্ড হলো। এবার আরেকটা এখান থেকে লেয়ার বানালে, এটার উপরে কিছু টেক্সট দিলে, টেক্সট টুল এখানেও ইউজ করা যেতে পারে। এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা টেক্সট হয়ে গেল। এটা আমি এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি 72। ফন্ট যেগুলো ইনস্টল আছে সেগুলো ইউজ করেই করতে পারো। মেরি বেদার নিলাম। ঠিক আছে, তো এটা আমার আর একটা লেয়ারে হয়ে গেল। তো সেম কনসেপ্টে এখানে লেয়ার হিসাবে ইউজ করতে পারো। এখন ধরো আমার এরম হয়ে আছে, আমি চাই যে এই দুটোকে আমি সেম জায়গায় আনবো, তখন ট্রান্সফর্ম করলাম, সরি অ্যালাইন করব, অ্যালাইন টু কি অবজেক্ট করলাম, অ্যালাইন করলাম, এটাকে অ্যালাইন করে দিলাম, কি অবজেক্ট আমার অ্যালাইন হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা লেয়ার ইউজ করে ইলাস্ট্রেটরের মধ্যেও আমরা জিনিসপত্র বানাতে পারি। এবার তোমাদের আহ, যাদের যাদের ইনস্টল হয়ে গেছে তারা কি করবে, পরের দিন একটা ডকুমেন্ট বানাবে। এভাবে সেম ভাবে নিউ একটা ডকুমেন্ট বানাবে। এটা লেটার সাইজ আছে, বাদ দাও। এখানে নিজের হাইট আর উইডথ দিতে পারো। প্রত্যেকবার যে তোমাকে এই কটা মানে সাইজের মধ্যেই কাজ করতে হবে তার কোনো মানে নেই। হয়তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হতে পারে যে তুমি অন্য কোনো সাইজে কাজ করো, ধরো তুমি একটা লোগো বানাচ্ছ একটা কোম্পানির জন্য, সেই জন্য তুমি নিজের মতো সাইজ করে দিতে পারো। উইডথ আমি নিলাম 2000, হাইটটা আমি নিলাম 1000। ঠিক আছে, এখানে আমার একটা, ও আমার যেহেতু দুটো আর্ট বক্স সেট করা আছে তাই দুটো হলো। নিউ করলাম, নাম্বার অফ আর্ট বক্স 1, উইডথ 2000, হাইট 1000। ওকে, আমার এটা আর্টবোর্ডটা তৈরি হয়ে গেল। আমি এবার একটা ধরো লোগো বানাবো।
ধরো আমি আজকে শেপ হিসাবে ইউজ করছি স্টার টুলটা দিয়ে প্রথমে একটা শেপ বানিয়ে নিলাম। ঠিক আছে, এটা দিয়ে আমি এটাকে একটু রাউন্ড করে দিলাম, একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আমি ধরো একটা টেক্সট দেবো এবার, স্টার মেকার ধরো একটা আইকন। ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম, আরো বাড়িয়ে দিতে পারি 420 পিক্স, ধরো 300 পিক্স। ফন্টটা চেঞ্জ করে দিলাম, ধরো এখান থেকে আমি ধরো গ্রান্ডের ফন্ট ইউজ করবো। ঠিক আছে, এই ফন্টটা কতই হবে, গ্র্যান্ড হেভি, গ্র্যান্ড। অনেকটা রকস্টার গেমস এর মতো লোগোটা হয়ে যাচ্ছে, রকস্টার গেমসই লিখি। তো ফন্টটা ছোট করে দিলাম। ঠিক আছে, এইভাবে তোমরা এটাকে ইউজ করতে পারো। পজিশনিংটা একটু দেখে নেবে। এবার একটা ফায়দা বলে দিই, যদি তোমরা কিছু কপি করতে চাও, মানে কিছু একটা ডিজাইন বানিয়েছো, সেটা আমি কপি করবো। তো ধরো আমি স্টারটা বানিয়েছি, আমি স্টারটাকেই কপি করতে চাই। তো আমি যদি এটা সিলেক্ট করে অল্ট প্রেস করে যদি আমি এটাকে সরিয়ে দিই, তাহলে এটা আমার কপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এটা রকস্টারটার পেছনে আর একটা আমি মানে এফেক্ট দিতে চাইছি। এটা আমি কপি করলাম, অল্ট প্রেস করলাম, কপি হয়ে গেল। এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিয়ে ধরো অরেঞ্জ একটা ব্যাপার রাখলাম, এটাকে আমি উঠাবো। এখানটা আমি বসাবো। ঠিক আছে, এবার আমি চাই যে এই যে অরেঞ্জ লেয়ারটা যেটা আছে সেটা ব্ল্যাকের পেছনে চলে যাবে। সেটার জন্য আমরা করব কি, কন্ট্রোল প্রেস করব। এখানে যে তোমাদের কিবোর্ডে পি লেটারের পাশে যে দুটো আইকন আছে, মানে ব্র্যাকেটের, সেটা দুটো দিয়ে আমরা লেয়ারটাকে ওপর নিচে করতে পারি। তো এই যখন এটা আমি নিচে প্রেস করছি, কন্ট্রোল প্রেস করছি, তখন এটা আগেরটা যখন প্রেস করছি পেছনে চলে যাচ্ছে, পরেরটা প্রেস করলে আগে চলে আসছে। এটা আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি করলাম, একটা গ্রুপ তৈরি হয়ে গেল। লোগোটা একদম পাতি লোগো একটা বানানো। ঠিক আছে, কন্ট্রোল জি করে দিলাম। এটা আমি চাই, ধরো এখানে হয়ে গেল, আমি চাই আর্টবোর্ডের মধ্যে সেন্টার হবে, তখন আমি সিলেক্ট করলাম, অ্যালাইন টু আর্টবোর্ড করলাম, সেন্টার। ঠিক আছে, এবার আমি এটাকে সেভ করব। তো কি করতে পারি, সেভ অ্যাজ করলে তোমার এই পুরো ফাইলটা যেমন সেম ফটোশপের মতো যে ফাইলটা সেভ হবে, এটা ধরো রকস্টার লোগো আমি লিখে দিলাম। এখানে ভার্সন আসছে, ভার্সন হচ্ছে যেহেতু এটা এখন কারেন্টলি সবচেয়ে আপডেটেড ভার্সন ইলাস্ট্রেটরের, যেটা তোমাদের এইতে আছে, তো ইলাস্ট্রেটর সিসি সবচেয়ে উপরে আসছে। যখন তুমি হয়তো এই ডিজাইনটাই কোনো ডিজাইনারকে পাঠাবে, যার হয়তো ইলাস্ট্রেটর CS6 চলছে, তো ইলাস্ট্রেটর CS6 করে তুমি তখন এটাকে এক্সপোর্ট করতে পারো, যাতে ওর ডিভাইসে ওটা চলে। নাহলে তুমি ইলাস্ট্রেটর সিসি হিসেবেই এক্সপোর্ট করবে এটাকে।
ঠিক আছে, করে ওকে, এটা আমার রকস্টার লোগো ডট এআই সেভ হয়ে গেল। এটা আমি এবার যদি আমি এক্সপোর্ট করতে চাই, তো আমি যে এক্সপোর্ট করব, এক্সপোর্টে তোমাদের কাছে আহ, আরো অপশনস আসবে। জেপেগ যেটা তোমাদের নর্মাল ইমেজের অপশন, পিএনজি যেটা তোমাদের অপশন, এখানে ফটোশপের পিএসডি অপশনও আছে, কিন্তু খুব একটা ইউজ হয় না। টিফ অপশনটা তোমাদের ইউজ হতে পারে, সেটা আমি পরে বলবো কি কারণে। তো টিফ অপশনটা তোমাদের কাজে আসতে পারে। আর একটা অপশন আছে যেটা তোমাদের কাজে আসবে, আহ বলে দিচ্ছি, সিএসএস টাও ইউজ করতে পারো, যেটা ওয়েবসাইট ডিজাইনের জন্য লাগবে। কিন্তু মেন যেটা আসবে সেভ অ্যাজ করার সময়, এখান থেকে এসভিজি ফরম্যাট। এসভিজি ফরম্যাট খুব ইম্পর্টেন্ট যখন এর মানে ওয়েবের জন্য কিছু বানাবে। যখন তোমরা কোনো লোগো বানাবে, যখন তোমরা কোনো আইকন বানাবে, অ্যাডোব ইলাস্ট্রেটর হিসাবে তো সেভ করবেই তোমার ডিভাইসে। যখন ক্লায়েন্টকে পাঠাবে, ওটা এসভিজি ফরম্যাটে পাঠাবে। এসভিজি হচ্ছে সবচেয়ে কম স্পেস নিয়ে পুরো ডিজাইনটাকে দেয়। ওকে করে দিলাম, ডাউনলোড দেখি, এটা আমার আইকনটা চলে এলো। আচ্ছা, ফন্টটা যেহেতু আমার এইতে নেই তাই জন্য আসছে না, কিন্তু এসভিজি ফরম্যাটেই এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট, ওপেন উইথ, ফন্টটা যেহেতু আমার সিলেক্ট নেই তাই জন্য আসছে না, কিন্তু যখন ওয়েবের জন্য কিছু বানাবে, লোগো বা কিছু, তখন এসভিজিটা ইউজ করবে। আমি এটা দেখিয়ে দেবো, ঠিক আছে। আর এক্সপোর্ট সেম ভাবে, নয় জেপেগ, নয় পিএনজি, নয় টেফ, এইভাবে এক্সপোর্ট করতে পারো। আর একটা আজকে লাস্ট দেখিয়ে দিই, আর্টবোর্ডটা যখন তুমি এক্সপোর্ট করছো দেখবে, এই যখন এই লোগোটা এক্সপোর্ট করলাম, আশেপাশে যে সাদা জায়গাটা সেটাও এক্সপোর্ট হচ্ছে, কারণ এতটা সাদা জায়গা আশেপাশে আছে। কিন্তু আমি চাই যে আমার যে লোগোটা এক্সপোর্ট হবে, শুধু যতটুকু জিনিসটা আছে শুধু ততটাই শুধু এক্সপোর্ট হবে। তো আমি এটাকে সিলেক্ট করে দেব। এখানে দেখবে আবার নিচে যে হাতের আইকনটা আছে তার উপরে আর্টবোর্ড টুল বলে একটা অপশন আছে। আর্টবোর্ড টুলটা সিলেক্ট করবে, এখান থেকে যে প্রিসেট আছে কাস্টম, ফিট টু সিলেক্টেড আর্ট। ফিট টু সিলেক্টেড আর্ট হলে যতটা তোমার জিনিসপত্র আছে, মানে যেটা বানিয়েছো তোমার, শুধু ততটাই সিলেক্ট হলো। এবার আমি যদি এটাকে এক্সপোর্ট করি, পিএনজি হিসাবে এক্সপোর্ট করলাম, তখন আমার শুধু যতটা লোগো আছে ততটাই এক্সপোর্ট হচ্ছে। ওকে, তো আমার এই লোগোটা পিএনজি হিসাবে এক্সপোর্ট হয়ে গেল, মানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এটা আমি চাইলে কোথাও ইউজ করতে পারি, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি এই অবধি রাখছি, এর বেশি আজকে দেখাচ্ছি না, ঠিক আছে। পরের দিন যাদের ইলাস্ট্রেটর অলরেডি সেভ আছে, এই যে সেম জিনিসটা বা একটা স্টার দিয়ে ফন্টটা তোমাদের হিসাবে যেটা তোমাদের পছন্দ সেই হিসাবে ফন্ট রাখতে পারো, যা হিসাবে লিখতে চাও সেটা লিখতে পারো। কিন্তু একটা পলিগন টুল দিয়ে স্টার নেবে, স্টার বানাবে, সেটাকে হালকা রাউন্ড করবে, এর মধ্যে একটা কালার দেবে, ঠিক আছে। এবার এর পাশে তুমি একটা টেক্সট দিয়ে যেটা ইচ্ছা তোমাদের নামই লিখতে পারো, হয়তো একটা নাম দিয়ে এই জিনিসটা, সেম জিনিসটা আমাকে এক্সপোর্ট করে পাঠাবে। ভিডিওটা নয় দেখে নেবে যতবার ইচ্ছা, কিন্তু পরের দিন কিন্তু নেক্সট মানডে যেটা, আমাকে এটা সবাই দেখাবে যাদের কাছে ইলাস্ট্রেটর ইনস্টল হয়ে গেছে। যাদের নেই তার মধ্যে আমায় বলো, আমি ইলাস্ট্রেটর ইনস্টলটা দেখিয়ে দেবো আরেকবার। তো এই লোগোটা আমরা বানাবো, এক্সপোর্টটা দেখিয়ে দিলাম, এখান থেকে
আর্টবোর্ডটা সিলেক্ট করা দেখিয়ে দিলাম, ডাবল ক্লিক করলাম এটাকে, একটু সিলেক্ট আগে, আচ্ছা আগে সিলেক্ট করে দেবে ফাইলটাকে, নিলাম একটু সিলেক্টেড আর্ট, ওকে, ফাইলে যাবে, এক্সপোর্ট টু পিএনজি করে এক্সপোর্ট, ওকে। তো এইভাবে আমরা যে কোনো লোগো বানাবো। আর একটা লাস্ট জিনিস আমি দেখিয়ে দিই, যেটা আমি দেখাতে ভুলে গেলাম তখন। ধরো এখানে শেপের আর একটা ফায়দা আছে। ধরো যে কোনো শেপ বানালাম, এখানে এই স্টারটা আছে, তো আমি স্টারই দেখাচ্ছি। তোমার যখন ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করছো, অফকোর্স বড় ছোট তো স্টার মানে আইকনটা করতেই পারছো, তার সাথে এই পাশ যখন সিলেক্ট করবে দেখবে কর্নারে এলে এই অপশনটা, এই রাউন্ডের মানে কার্সারটা এরকম রাউন্ড হয়ে যাবে, তখন এটাকে দিয়ে তোমরা কোনো জিনিসকে ঘোরাতে পারবে, ঠিক আছে। ধরো যদি আর একটা লোগো বানাই, এটাকে আমি এখন ডিলিট করে দিলাম, তাহলে আমি একটা বক্স বানাচ্ছি, অল্ট প্রেস করলাম, কপি হয়ে গেল, এটা দিয়ে একটু ছোট করে দিলাম, অল্ট স্পেস করলাম, কপি হয়ে গেল, একটু ছোট করে দিলাম, ঠিক আছে। এবার আমি এটাকে হালকা ঠিক আছে, এভাবে আমরা আদিদাসের যে লোগোটা এইভাবে বানাতে পারি। বেসিক্যালি এই এই টুলটা দিয়ে তোমরা যে কোনো জিনিস রাউন্ড করতে পারো। তো আজকে এটাই রাখছি, শেপ দেখালাম, টেক্সট টাইপ টুল দেখালাম, আর্টবোর্ড দেখালাম, সিলেকশন নর্মাল সিলেকশন টুল, আর মানে পয়েন্ট সিলেকশন টুল এটাও দেখালাম, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এই লাভগুলো আছে। তো নেক্সট দিনে আমাকে ওই রকস্টার লোগোটা যেটা আমি বানালাম, টেক্সটটা চেঞ্জ করতে পারো কিন্তু স্টার ব্যাপারটা রাখবে, তো সেটা আমাকে এরকম ভাবে এক্সপোর্ট করে সবাই দেখাবে, ওকে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রাখছি। ইলাস্ট্রেটর একদম ফার্স্ট ডে, তো খুব বেশি এর থেকে বেশি দেখালে কনফিউজ হয়ে যাবে, তাই জন্য এত অবধি রাখছি। এরপরেও আরো জিনিসপত্র আসবে, অবজেক্ট আসবে, আহ কি বলে কম্পাউন্ড পাথ আসবে, ক্লিপিং মাস্ক আসবে, এগুলো দেখাবো, এগুলো কাজে আসবে যখন ডিজাইন করবে। তো আজকে এই অবধি ইলাস্ট্রেটর রাখছি, ঠিক আছে। আমি এটাকে আপলোড করে দেবো আজকে, যাদের কনফিউশন হবে আমায় বলবে ক্লাসের মধ্যে। আমার লেআউটটা পুরো আলাদা, এর সাথে কোনো মিল পাচ্ছি না অরিত্র। হয়তো আমি ওইটাতেও দেখে নেবো, 2026টাও দেখে নেবো। বেসিক একদম মিল তো না পাওয়ার কথা নয়, কিছু তো সেম থাকবেই। এই বেসিক অপশনস গুলো তো নিশ্চয়ই সেম থাকবে। উইন্ডোতে গিয়ে দেখো ওয়ার্ক স্পেসটা তোমার এসেনশিয়ালস করা আছে কিনা, এসেনশিয়ালস আছে কিনা দেখো, নাহলে আমি আলাদা তোমার সাথে একবার ওই করে নেবো, কনসাল্ট করে নেবো। বাকি যাদের যাদের এই ইলাস্ট্রেটরটা ইনস্টল আছে, তারা এটা ফলো করে পরের দিন আমাকে হোমওয়ার্ক দেবে, ঠিক আছে। ওকে, চলো আমি এটা আপলোড করে দেবো আজকে, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে মানডে তাহলে। ওকে ওকে, ঠিক আছে, বলো। ওকে গাইস, গুড নাইট, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।